পাঠ করছি লং ওয়াক টু ফ্রিডম, লিখেছেন নেলসন ম্যান্ডেলা। প্রথম পরিচ্ছেদ একটি গ্রাম্য ছেলেবেলা, পার্ট 6। 1937 সালে যখন আমি 19-এ পা দিয়েছি, তখন উমতাতা থেকে 175 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট বিউফোর্টের হিলটাউন ওয়েলসিয়ান কলেজে অধ্যয়নরত জাস্টিনের সঙ্গে যোগ দিলাম। 19 শতকে তথাকথিত সম্মুখ যুদ্ধে ফোর্ট বিউফোর্ট ছিল ব্রিটিশ সেনাদের অন্যতম ঘাঁটি। এখানে ঘাঁটি করার পর ব্রিটিশরা আস্তে আস্তে বিভিন্ন গোত্রের ঝোসাদের তাদের নিজ জমি থেকে উচ্ছেদ করেছিল। 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে হাজার হাজার কৃষ্ণাঙ্গ ঝোসা শ্বেতাঙ্গদের হাতে নিহত হয়। এই যুদ্ধে স্যান্ডাইল, মাখান্দা ও মুকুমার মতো বহু বীর সাহসিকতা দেখানোর জন্য ঝোসা সমাজের শ্রদ্ধাভাজন বীর হিসেবে অমর হয়ে রয়েছেন। এদের মধ্যে মাখান্দা ও মুকুমা ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিলেন। তাদের রবিন দ্বীপের কারাগারে আটকে রাখা হয় এবং বন্দী অবস্থায় তাদের মৃত্যু হয়। আমি যখন হিলটাউনে এলাম, তখন প্রধান দুর্গ এলাকা ছাড়া বাকি প্রায় সব জায়গা থেকে গত শতকের যুদ্ধ চিহ্ন মুছে গিয়েছিল। যুদ্ধের আগে এখানে একমাত্র ঝোসারাই বাস করত এবং চাষাবাস করে ফসল ফলাত। ছোটখাটো একটা উপত্যকা মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তার শেষ মাথায় ছিল হিলটাউন শহর। প্রাকৃতিক ও অবকাঠামোগতভাবে ক্লার্কবাড়ি থেকে হিলটাউন ছিল অনেক বেশি সুন্দর। এখানে যে কলেজে আমি ভর্তি হলাম, সেটা ছিল আফ্রিকার সর্বদক্ষিণের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। ছেলে মেয়ে মিলিয়ে এখানে হাজারেরও বেশি শিক্ষার্থী ছিল। ধবধবে সাদা রঙের ঔপনিবেশিক ভবন এবং তার চারপাশে গাছপালা পড়াশোনার সত্যিকারের পরিবেশ সৃষ্টি করেছিল। ক্লার্কবাড়ির মতো হিলটাউনও মেথডিস্ট চার্চের আওতাধীন একটি মিশন কলেজ ছিল। ইংলিশ মডেলের ভিত্তিতে এখানে খ্রিস্টিয়ান ও লিবারেল আর্টস সম্পর্কে পাঠদান করা হতো। হিলটাউনের প্রিন্সিপাল ছিলেন ডক্টর আর্থার ওয়েলিংটন। খুব চটপটে ও পরিপাটি স্বভাবের মানুষ ছিলেন তিনি। ডিউক অফ ওয়েলিংটনের সঙ্গে রক্তের সম্পর্ক থাকায় তিনি খুব গর্ববোধ করতেন। অ্যাসেম্বলির সময় ডক্টর ওয়েলিংটন স্টেজে গিয়ে তার স্বভাবসিদ্ধ শান্ত অথচ ভারী কণ্ঠে বলতেন, ওয়াটারলুর যুদ্ধে ফরাসি যুদ্ধবাজ নেপোলিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করে ইউরোপের সভ্যতাকে যিনি রক্ষা করেছিলেন, যিনি তোমাদের মতো আদিবাসীদের উৎপীড়ন থেকে বাঁচিয়েছিলেন, সেই মহাবীর ডিউক অফ ওয়েলিংটন আমার পূর্বপুরুষ। তার রক্ত বইছে আমার ধমনীতে। তার কথা শুনে আমরাও গর্ববোধ করতাম এই ভেবে যে ডিউক অফ ওয়েলিংটনের সম্মানিত বংশধরের মতো একজন গুরুত্বপূর্ণ লোক আমাদের শিক্ষা দীক্ষার দায়িত্বে রয়েছেন। সেই সময় শিক্ষিত ইংরেজদের আমরা রোল মডেল হিসেবে ভাবতাম। আমাদের কৃষ্ণাঙ্গদের মধ্যে কেউ উচ্চশিক্ষিত হলে তাকে ব্ল্যাক ইংলিশম্যান বলে ডাকা হতো। ছাত্রাবস্থায় আমাদের শেখানো হতো এবং বিশ্বাসও করতাম ইংরেজিদের ধ্যান ধারণে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। ইংরেজ সরকারের শ্রেষ্ঠ সরকার এবং ইংরেজরাই শ্রেষ্ঠ মানুষ। হিলটাউনের জীবনযাত্রা ছিল ক্লার্কবাড়ির চেয়েও কঠোর নিয়মতান্ত্রিক। ভোর 6টায় ঘুম থেকে ওঠার জন্য ঘন্টা বাজানো হতো। ঠিক 6:40 ডাইনিং হলে নাস্তা দেওয়া হতো। নাস্তা বলতে শুকনো রুটি আর তা ভিজিয়ে খাওয়ার জন্য গরম চিনি, শিরা বা রস। মাথার উপরে ইংরেজ সম্রাট ষষ্ঠ জর্জের ছবি টানানো ছিল। নিচে বসে সস্তা দরে নাস্তা খেত শিক্ষার্থীরা। যাদের টাকা পয়সা বেশি ছিল তারা ব্যক্তিগতভাবে মাখন কিনে রাখত। প্রতিদিন সেই মাখন দিয়ে তারা রুটি খেত। আমি ওসব খেতাম না, শুকনো টোস্ট দিয়ে নাস্তা সেরে নিতাম। ঠিক 8টায় ডরমিটরির বাইরে আঙ্গিনায় সবাই অ্যাসেম্বলিতে দাঁড়াতাম। মূলত উপস্থিতি পর্যবেক্ষণের জন্য এই অ্যাসেম্বলির রেওয়াজ চালু ছিল। 1:45 পর্যন্ত একটানা ক্লাস চলত। তারপর লাঞ্চ ব্রেক। লাঞ্চে খেতে দেওয়া হতো স্যাম্প আর টক দইয়ের সঙ্গে সিম দিয়ে বানানো ঘন্ট। অবশ্য কালীভদ্রে মাংস দেওয়া হতো। লাঞ্চ শেষে বিকেল 5টা পর্যন্ত পড়াশোনা, এরপর একটু ব্যায়াম করা অথবা খেলাধুলার জন্য 1 ঘন্টা ছাড়া হতো। সন্ধ্যা 7টার মধ্যেই রাতে খাওয়া শেষ করে 7টা থেকে 9টা পর্যন্ত আবার পড়তে বসতে হতো। পড়া শেষ হলে ঘুমোতে যেতে হতো। ঠিক 9:30টায় সব বাতি নিভিয়ে দেওয়া হতো। পুরো দেশে হিলটাউনের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। থেম্বুল্যান্ড তো বটেই, বাসুটোল্যান্ড, সাওয়াজিল্যান্ড ও বেখুয়ানাল্যান্ডের মতো জায়গায়ও এখানে শিক্ষার্থীরা পড়তে আসতো। এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী ঝোসা হলেও অন্য অনেক উপজাতির ছেলেমেয়েরাও এখানে পড়তে আসতো। স্কুল শেষ হলে এবং সপ্তাহান্তে ছাত্রছাত্রীরা নিজ নিজ উপজাতীয় বন্ধুদের সঙ্গে মিলিত হতো। ঝোসা সমাজে অনেকগুলো উপজাতীয় গোত্র ছিল। এরা স্ব গোত্রের লোকদের সঙ্গে বেশি মিশত। যেমন অ্যামামপুঞ্জ উপজাতির ছাত্রটি অ্যামামপুঞ্জুর কোনো ছেলের সঙ্গে বেশি সদ্ভাব রাখত। আমি নিজেও বিষয়টি অনুসরণ করতাম। কিন্তু হিলটাউনের সথ্যভাষী জাকারিয়া মোলেত্তি ছাড়া প্রথম দিকে আমার কোনো বন্ধু ছিল না। আমাদের প্রাণীবিদ্যা শিক্ষক ফ্রাঙ্ক লেভেন্টেলও একজন সথ্যভাষী ছিলেন। এই ভদ্রলোক ছাত্রছাত্রীদের মধ্যেও তুমুল জনপ্রিয় ছিলেন। তিনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন। এমনকি কলেজে প্রথম ফুটবল লিগে তিনি খেলেছিলেন এবং সে খেলায় রীতিমতো তারকা খ্যাতি পেয়েছিলেন। তার বিষয়ে সবচেয়ে মজার ব্যাপার হলো, নিজে উমাতা উপজাতির লোক হয়েও তিনি একটি ঝোসা মেয়েকে বিয়ে করেছিলেন।
আলাদা আলাদা উপজাতিতে বিয়ে তখনকার দিনে প্রায় অসম্ভব ব্যাপার ছিল। লেবেন্টেলেকে দেখা আগ পর্যন্ত এক জাতের লোক অন্য জাতের মেয়েকে বিয়ে করতে পারে তা আমার কল্পনায়ও আসেনি। এরকম অশুভর্ণী বিয়েকে আমাদের সমাজে ট্যাবু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু লেবেন্টেলে আর তার বউকে দেখে আমার মানসিকতা একটু উদার হওয়া শুরু করলো। ধীরে ধীরে আমরা এই বোধে জাগ্রত হলাম যে আমি শুধু একজন থেম্বু বা ঝোসা নই, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন আফ্রিকান। আমি যে ডরমিটরিতে থাকতাম সেটাতে মোট 40টি বেড ছিল, মাঝখানে বিশাল একটা প্যাসেজ, তার দুপাশে 20টি করে বেড। আমাদের হাউস মাস্টার ছিলেন রেভারেন্ড এস মুকিতিমি। এই মুকিতিমি পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় মেথডিস্ট চার্চের প্রথম কৃষ্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। মুকিতিমি একজন সমভাষাভাষী ছিলেন। তিনিও ছাত্রদের কাছে খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন। ছেলেমেয়েদের সুবিধা অসুবিধার কথা খুব মন দিয়ে শুনতেন এবং সে মতো তাদের সমস্যার সমাধানে তড়িৎ ব্যবস্থা নিতেন বলে শিক্ষার্থীরা তাকে সাংঘাতিক পছন্দ করত। আরেকটা কারণে মুকিতিমির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল ছিলাম। কারণটি হলো ডক্টর ওয়েলিংটনকে একবার তিনি ভেড়া বানিয়ে ছেড়েছিলেন। একদিন সন্ধ্যায় ছাত্রদের বিষয় নিয়ে দুই ক্লাস ক্যাপ্টেনের মধ্যে তুমুল বিবাদ বাধে। ক্যাপ্টেনদের কাজ ছিল সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে রাখা, তাদের গন্ডগোল উস্কে দেওয়া নয়। বিবাদ মীমাংসার জন্য মুকিতিমিকে ডাকা হলো। সুপারভাইজার হিসেবে তিনি সবাইকে নিয়ে সালিশে বসলেন। এ সময় ডক্টর ওয়েলিংটন ছিলেন না, তিনি কোনো কারণে শহরে গিয়েছিলেন। তিনি যখন ফিরলেন তখন মীমাংসা বৈঠক চলছে। দুপক্ষের মধ্যে বেশ বাদানুবাদ চলছে। ডক্টর ওয়েলিংটন কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই নিশ্চুপ হয়ে গেল। মনে হলো কলহরত মানব সম্প্রদায়কে ভ্রাতৃত্বের পথ দেখানোর জন্য স্বয়ং ঈশ্বর সেখানে স্বমহিমায় আবির্ভূত হয়েছে। ডক্টর ওয়েলিংটন নিজেকে অত্যন্ত রাশভারী ভাবমূর্তিতে রেখে কিসের হট্টগোল চলছে তা জানতে চাইলেন। মুকিতিমি ওয়েলিংটনের পাশে দাঁড়ালে ওয়েলিংটনের কাছে তাকে সব দিক থেকেই শিশুমান হতো। উচ্চতায় মুকিতিমি বড়জোর ওয়েলিংটনের কাঁধ সমান। ওয়েলিংটন ছিলেন কলেজের সর্বেসর্বা, সর্বোপরি তিনি একজন শ্বেতাঙ্গ অধ্যক্ষ। এসব কারণে সালিশি বৈঠকে ওয়েলিংটনে ঢুকে পড়া এবং ঘটনা জানতে চাওয়া আমাদের কাছে খুব একটা অযৌক্তিক মনে হয়নি। কিন্তু মুকিতিমি ওয়েলিংটনের হস্তক্ষেপে সম্ভবত ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি খুব আস্তে যথেষ্ট বিনয় নিয়ে ওয়েলিংটনকে বলেন, ডক্টর ওয়েলিংটন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমি আগামীকাল সকালে আপনাকে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট দেব। এই কথা ওয়েলিংটন বললেন, না, এখানে কি সমস্যা হয়েছে তা আমি এই মুহূর্তে জানতে চাই। রেভারেন্ড মুকিতিমি এতক্ষণে চেয়ারে বসা ছিলেন। এবার তিনি উঠে দাঁড়ালেন, সরাসরি ওয়েলিংটনের দিকে চেয়ে বলেন, ডক্টর ওয়েলিংটন, আমি এখানকার হাউস মাস্টার। আমি আপনাকে বলেছি যা হয়েছে আগামীকাল আমি সেই বিষয়ে রিপোর্ট দেব। এর বাইরে এখন আমি আপনাকে কিছুই বলবো না। মুকিতিমির কথা শুনে আমাদের কান ভোঁ ভোঁ করতে লাগলো। ডক্টর ওয়েলিংটনের মুখের ওপর কৃষ্ণাঙ্গ মুকিতিমি এত বড় কথা বলে ফেলতে পারলো? আমরা তক্ষুনি একটা বড় ধরনের বিস্ফোরণ আশা করেছিলাম। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ডক্টর ওয়েলিংটন বলেন, ভেরি ওয়েল বলে গটগট করে চলে গেলেন। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম ডক্টর ওয়েলিংটন কত মহান আর ভদ্র মানুষ, একই সঙ্গে মুকিতিমি কত সাহসী আর আত্মবিশ্বাসী ছিলেন। রেভারেন্ড মুকিতিমি কলেজের নিয়মকানুনের খোলনলচে বদলে ফেলতে চেয়েছিলেন। তিনি ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবার ব্যবস্থাকে আরও উন্নত করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি আমাদের স্ব দায়িত্ব ঠিক সময় পালনের উপরও জোর তাগিদ দিতেন। আমরা তার প্রচেষ্টার প্রতি সর্বাঙ্গীন সমর্থন দিয়েছিলাম। হোস্টেলের নিয়মকানুনে তিনি যেসব সংস্কার আনলেন তার একটি বাদে সবগুলোই আমার মতো গ্রাম থেকে আসা ছেলেদের জন্য কঠিন হয়ে পড়ল। সে একটি বিশেষ সংস্কার হলো, প্রতি রোববার তিনি ছেলেমেয়েদের একত্রে খাবার ব্যবস্থা চালু করলেন। আমি এই ব্যবস্থার ঘোর বিরোধী ছিলাম, কারণ আমি তখনও ডাইনিং টেবিলে বসে ছুরি ও কাঁটা চামচের সাহায্যে খাবার খাওয়ার কায়দাটা আয়ত্তে আনতে পারিনি। থেকে নিতে থাকতে উইনির বোন কাঁটা চামচ খেতে দিয়ে আমাকে কেউ প্রমাণ করতে চেয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে করে আমি দ্বিতীয়বার তীক্ষ্ণ নজরওয়ালা মেয়েদের সামনে বসে খেতে চাইলাম না। কিন্তু মুকিতিমি আমার বিরোধিতাকে পাত্তা দিলেন না এবং যথারীতি রোববার যৌথ ভোজ আয়োজন করলেন। আমাকে ওই দিন বাধ্য হয়ে উপোস থাকতে হলো। ছোটবেলা থেকে খেলার মাঠে আমি বেশি স্বাচ্ছন্দ্য ছিলাম, তবে ক্লার্কবাড়ি থেকে হিল টাউনের খেলাধুলার মানে আকাশ পাতাল তফাৎ ছিল। ক্লার্কবাড়িতে পরিচিত ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেল হিল টাউনে এসে আমি প্রথম বছরে কোনো দলে খেলার সুযোগই পেলাম না। সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার বন্ধু লোকি এলডিজামেলা আমাকে দূরপাল্লার দৌড়ে প্র্যাকটিস করার পরামর্শ দিল। হালকা পাতলা ও দীর্ঘ দেহের অধিকারী হওয়ায় লং ডিস্টেন্স রানিংয়ে নাকি আমার সম্ভাবনা আছে। তার কথা মতো আমি দৌড় শুরু করলাম। প্রতিদিন বহু দূর পর্যন্ত দৌড়ে অনুশীলন করতাম। এ সময় আমার ভালোই লাগতো। পড়াশোনা আর নিয়মমাফিক একাডেমিক আদেশ নিষেধের বাইরে চলে আসতে পারতাম। তবে দৌড়ানোর পাশাপাশি আমি আরেকটা খেলাও অনুশীলন করেছিলাম, সেটা হলো বক্সিং। প্রথমে খুব হেলাফেলা মনোভাব নিয়ে বক্সিং শুরু করেছিলাম,
কিন্তু বছর খানেকের মধ্যে আমি নিয়মিত বক্সার হিসেবে আত্মপ্রকাশ করি। হিলটনের সেকেন্ড ইয়ারে ওঠার পর রেভারেন্ড মুকিতিমি ও ডক্টর ওয়েলিংটন আমাকে ছাত্রদের সর্দার বা গ্রুপ ক্যাপ্টেনের দায়িত্ব দেন। ক্যাপ্টেনের বাড়িতে অনেক দায়িত্ব ছিল এবং নতুন দলনেতা হিসেবে আমার ঘাড়েও যথারীতি অনেক দায়িত্ব চেপে বসল। শুরুর দিকে আমার কাজ ছিল ক্লাস শেষে বিকেলবেলা যেসব ছাত্রদের জানালা দরজা পরিষ্কার করার দায়িত্ব ছিল তাদের দিকে নজর রাখা। কোন বিল্ডিং পরিষ্কারের দায়িত্ব কোন দলকে দেওয়া হবে তাও আমি ঠিক করে দিতাম। কিছুদিন পর আমার দায়িত্ব বাড়ল, নাইট ডিউটি যোগ হলো। ডরমিটরিতে আমাদের কোনো টয়লেট ছিল না। বিল্ডিং থেকে প্রায় 100 ফুট দূরে বাথরুম ছিল। রাত দিন সবসময় সেখানেই ছাত্রদের বাথরুম সারতে হতো। কোনো কোনো রাতে বৃষ্টি হলে ছাত্র বৃষ্টিতে ভিজে ওই বাথরুমে যেতে চাইতো না, ব্যালকনিতে দাঁড়িয়ে কাজ সারতে চাইতো। ছাত্ররা যাতে এই কাজ করতে না পারে সেজন্য আমাকে রাত জেগে পাহারা দিতে হতো। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আমি সন্তর্পণে বারান্দার কাছে গিয়ে আড়ি পাতলাম। দেখলাম জন 15 ছেলে বারান্দার লাইন দিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। আমি তাদের হাতে নাতে ধরে ফেললাম। যথারীতি নিয়ম ভঙ্গের তালিকায় সব কটার নাম লিখে ফেললাম। ঠিক একই রাতে আনুমানিক ভোর রাতের দিকে আবার শব্দ পেয়ে বারান্দায় এলাম। দেখলাম অন্ধকারের মধ্যে কে যেন প্রস্রাব করছেন। আমি তাকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করলাম। আশেপাশে ঘর থেকে সবাই ছুটে এলো। ছেলেটা আমাদের দিকে ফিরতেই দেখি সে আমারই মতো একজন ছাত্র সর্দার। এবার সবাই আমাকে একজনে প্রশ্ন করলো, কুইজ কাস্টোডিয়েট ইপসোস কাস্টোডেজ, অর্থাৎ গার্ডিয়ানদের গার্ড দেবে কে? ছাত্রদের কথা খুবই সত্য। দলনেতা নিজে যদি আইন ভঙ্গ করে তাহলে ছাত্রছাত্রী কিভাবে তাকে মান্য করবে? কিন্তু কার্যত দলনেতারা আইনের ঊর্ধ্বে থাকতো, কারণ সে নিজেই হচ্ছে আইন। আর নৈতিকভাবে একজন দলনেতা হয়ে আরেকজন দলনেতা নামে নালিশ করাটাকে আমিও ভালো চোখে দেখলাম না। ফলে তার সাজা মকুফ করতে গিয়ে বাকি 15 জনের পুরো লিস্টটাই আমাকে ছেড়ে ফেলতে হলো। আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনলাম না। রাতের আকাশ দিয়ে যেমন উল্কো ছুটে যায়, থার্ড ইয়ারে ওঠার পর তেমনি একটি আকস্মিক ঘটনা আমার জীবনে ঘটে গেল। বছর শেষ হওয়ার 2-1 মাস বাকি আছে। খবর এলো বিখ্যাত ঝোসা কবি কুনি এম খাউই আমাদের স্কুল পরিদর্শনে আসবেন। আসলে এম খাউই ছিলেন একজন জাত ইমবঙ্গি বা স্বভাবগীতি কবি। তিনি মুখে মুখে সমসাময়িক ও ঐতিহাসিক ঘটনাগুলোকে কাব্যিক ছন্দে বর্ণনা করতেন। তার আগমন উপলক্ষে কর্তৃপক্ষ স্কুলে সেদিন ছুটি ঘোষণা করলেন। কবিকে আমন্ত্রণ জানাতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কালো পোশাক পরে অ্যাসেম্বলি রুমে হাজির হলাম। হলরুমটির শেষ মাথায় ছিল একটা স্টেজ। স্টেজের পাশে একটি দরজা ছিল। ওই দরজা খুলে ডক্টর ওয়েলিংটনের বাড়ি দেখা যেত। দরজাটি তেমন কোনো বিশেষত্ব ছিল না, তবে আমরা ভাবতাম সেটি কেবলমাত্র ডক্টর ওয়েলিংটনের জন্য বানানো হয়েছে, কারণ তিনি ছাড়া ওই দরজার জন্য কেউ ব্যবহার করতো না। যা হোক, আমরা যখন হলরুমে বসে আছি তখন দরজাটা খুলে গেল। সবাই প্রথমে ভেবেছিল ডক্টর ওয়েলিংটন ঢুকছেন, কিন্তু পরে দেখা গেল তিনি নন। আমাদের সবাইকে অবাক করে দিয়ে গায়ে চিতাবাঘি চামড়ায় তৈরি পোশাক আর মাথায় হ্যাট পরে এক কৃষ্ণাঙ্গ লোক ঢুকলেন। তার হাতে একটা বল্লম। তার পিছু পিছু ঢুকলেন ডক্টর ওয়েলিংটন। একজন উপজাতীয় কৃষ্ণাঙ্গের পেছনে ডক্টর ওয়েলিংটন ঢুকছেন। এই দৃশ্যে সবাই কেমন হতবাক হয়ে গিয়েছিল। এটা আমাদের মধ্যে কি ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা বোঝানো মুশকিল। মনে হচ্ছিল বিশ্বব্রহ্মাণ্ড বুঝে উল্টে গেছে। আমাদের আরো অবাক করে কবি এম খাউই ডক্টর ওয়েলিংটনের পাশে বসলেন। আমরা তখন রীতিমতো উত্তেজনা বোধ করছি। তখন তাকে কোন এক মহাপুরুষ বলে মনে হচ্ছিল। কিন্তু কবি এম খাউই যখন উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন তখন সত্যি কথা বলতে কি আমার আশা ভঙ্গ হয়েছিল। তার কথাবার্তা শুনে চরম হতাশ হলাম। একজন ঝোসা নায়ক হিসেবে তাকে আমি একজন দীর্ঘদেহী দৃঢ়ভাষী ও বুদ্ধিদীপ্ত দৃষ্টিলোক বলে মনে করেছিলাম, কিন্তু তাকে দেখে আর 10টা সাধারণ ঝোসার মতে মনে হলো। ঝোসা ভাষায় তিনি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন তখন আরো বিরক্তিকর মনে হলো। তার কণ্ঠে একে তো ছিল মৃদু আর মেয়ে মানুষের মতো, তার উপর তিনি কথা বলেছিলেন ধীলয়ে। জুৎসুই শব্দটি প্রয়োগ করার জন্য সময় ক্ষেপণ করে করে বক্তব্য রাখছিলেন। কবি এম খাউই স্টেজের উপর দাঁড়িয়ে যখন কথা বলছিলেন তখন তিনি মাঝে মাঝে হাতে বল্লম উপর দিকে তুলে ধরছিলেন। মাথার উপর পর্দা টানানোর জন্য যে তার ঝোলানো ছিল বল্লমটা ওই তারে গিয়ে আঘাত করল। রাজনৈতিক প্রসঙ্গে কথা বলার সময় তিনি কিছুক্ষণ পর পর তার বল্লমের দিকে চাইছিলেন। তারের সঙ্গে বল্লমের গুঁতো লাগায় বিরক্তিকর ঝনঝন শব্দ হচ্ছিল। কবি হঠাৎ একটু থামলেন, আবার বলা শুরু করলেন। অবাক করার মতো বিষয় হলো তার কণ্ঠ ধীরে ধীরে চড়তে এবং ভাষণের শব্দশৈলী দৃঢ় ও জোরালো রূপ নিতে শুরু করলো। তিনি স্টেজে এক মাথা থেকে আরেক মাথা পায়চারি করার মতো হাঁটছিলেন। হঠাৎ থমকে দাঁড়ালেন এবং সরাসরি দর্শকদের দিকে চেয়ে বললেন, তারের ওপর আমার বল্লমে আঘাতে যে ঝনঝন শব্দ হচ্ছে সেটি ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে আফ্রিকান সংস্কৃতির সংঘর্ষের প্রতীক। তিনি হঠাৎই বজ্রকণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, আমার হাতে তোমরা যে বল্লম দেখছো সেটা আফ্রিকান ইতিহাসে মহিমান্বিত ও সত্য সুন্দর বিষয়াবলী প্রতীক।
একজন আফ্রিকান যোদ্ধা অথবা একজন আফ্রিকান শিল্পী উভয়কেই এই বল্লম তার আত্মপরিচয় প্রকাশে সাহায্য করে। এই বল্লম আফ্রিকার সংস্কৃতির প্রতীক। আর এই যে মাথার উপরে পর্দা টানানোর জন্য ঝোলানো তামার তার দেখছো, এটা পশ্চিমা শিল্প প্রতিষ্ঠান ও ম্যানুফ্যাকচারিং এর একটি আলামত। এ তার খুবই চিকন অথচ শক্ত, চতুর কিন্তু প্রাণহীন। কবি ক্রমশ উত্তেজিত হয়ে পড়লেন। তিনি ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলেন, আমি একটা লম্বা হাড়ের ওপর লোহা বসানো বল্লমে গুণকীর্তন অথবা ধাতব তারের সূক্ষ্ম কারচুপি বর্ণনার জন্য এখানে আসিনি। আমি শুভ আর অশুভ, স্থানীয় আর বিদেশি বেনিয়াদের সংঘাতে কথা বলতে এসেছি। আমি বলতে এসেছি, যারা আমাদের কৃষ্টি ও সভ্যতাকে বিনষ্ট করে, তাদের সভ্যতা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, সেই বিদেশিদের আমরা কিছুতে মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করি এবং সমবেত জনগণের সামনে ভবিষ্যদ্বাণী করতে পারি যে আফ্রিকা জাগবেই। সাম্রাজ্যবাদী আগ্রাসীদের বিরুদ্ধে আফ্রিকা ঘুরে দাঁড়াবে। সাদা চামড়া নকল দেবতারা বেশি দিনে আমাদের জুজুর ভয় দেখাতে পারবে না। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে জাগবো। বিদেশি কুধারণাকে ছুঁড়ে ফেলে আমরা জাগবই। তার কথা শুনে আমি নিজে কানকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। মঞ্চে বসেছিলেন খোদ ডক্টর ওয়েলিংটন সহ আর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ শ্বেতাঙ্গ ভদ্রলোক। তাদের সামনে এইভাবে আক্রমণাত্মক ভাষায় তিনি যে কথা বলতে পারবেন তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তার বক্তব্যে আমি সেদিন নতুন করে বোধোদয় হলো। ডক্টর ওয়েলিংটনের মধ্যে যেসব শ্বেতাঙ্গকে আমি এতকাল প্রভুর মতো দেখে এসেছি, কবি এম খাউইর বক্তব্য শুনে আমার সে ধারণা পাল্টে গেল। বক্তব্য শেষ করে এম খাউই তার বিখ্যাত একটি কবিতা শুয়ে শুয়ে আবৃত্তি করা শুরু করলেন। কবিতাটির বিষয়বস্তু হলো, তিনি আসমানের সমস্ত নক্ষত্র পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। বল্লমখানা একবার স্টেজে এদিকে আর একবার ওদিকে তুলে ধরে তিনি ফরাসি, জার্মান ও ইংরেজ সহ সমস্ত ইউরোপীয়দের উদ্দেশ্যে বললেন, সর্বাধিক নক্ষত্রের আধারে সুবিশাল ছায়াপথ তোমাদের দিলাম। সর্বাধিক নক্ষত্র তোমাদের দিলাম, কারণ তোমরা অদ্ভুত ঈর্ষাপরায়ণ এক লোভাতুর জাতি। এত আছে তবু তোমাদের চাই চাই শেষ হয় না, তোমাদের খাই খাই বন্ধ হয় না। এরপর তিনি এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে নক্ষত্র বন্টন করলেন। এরপর আফ্রিকার দেশগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করলেন তিনি। এক একটি আফ্রিকান দেশের জন্য এক একটি তারা বরাদ্দ করলেন। এক একটি উপজাতির জন্য উপহার দিলেন এক একটি বিশেষ নক্ষত্র। আবৃত্তির সঙ্গে সঙ্গে তিনি অদ্ভুত ভঙ্গিমায় নাচতে লাগলেন। হাতে বল্লম এদিক ওদিক নেড়ে প্রাচীন আদিবাসীদের কায়দায় দাপাতে লাগলেন। তারপর হঠাৎ শান্ত ও স্থির হয়ে দর্শকদের দিকে মুখ বাড়ালেন। খুব নিচু স্বরে বলতে লাগলেন, এবারে সময় প্রিয় ছোষা সমাজ, তোমাকে দিয়ে যাচ্ছি আমার সবচেয়ে শ্রেষ্ঠ একটি তারা। তোমরা যেহেতু অসম সাহসী এক জাতি, তোমাদের জন্য তাই দিয়ে যাচ্ছি ভোরের শুকতারা, সময় গুনতে, বছর গুনতে, বয়স গুনতে প্রয়োজনে তারা। তোমার জন্য, তোমাদের জন্য রেখে যাচ্ছে অদম্য এই শুকতারা। কবিতার শেষ লাইনটা বলে তিনি বুকের ওপর মাথা ঝোঁকালেন। আমরা হাততালি দিয়ে হর্ষধ্বনি করতে করতে উঠে দাঁড়ালাম। তার কবিতা শুনে নিজেকে নিয়ে আমার তখন খুব গর্ব হচ্ছিল। একজন আফ্রিকান নয়, একজন ঝোসা পরিচয়ে পরিচিত হতে পেরে আমার মনে হচ্ছিল আমি সত্যি বিশেষ এক শ্রেণীভুক্ত, বিশেষ মর্যাদা সম্পন্ন মানুষ। কবি এম খাউইর বক্তব্য ও কবিতা আমার অন্তরাত্মাকে যেন জাগিয়ে দিল। তিনি নিজে একজন ঝোসা ছিলেন, তবে তার জাতীয়তাবোধ ঝোসা উপজাতিকে ঘিরে ছিল না, পুরো আফ্রিকাকে তিনি একসঙ্গে সংহত করার স্বপ্ন দেখেছিলেন। আমার হিলটাউন ছাড়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, মাথার মধ্যে ততই নতুন নতুন প্রথা বিরোধী আইডিয়া জমতে থাকলো। কবি এম খাউই যদিও সবচেয়ে বেশি ঝোসাদের প্রশংসা করেছিলেন, তারপরও আফ্রিকার সব উপজাতি ও আদিবাসীকে এক ছাতার নিচে দেখার স্বপ্ন দেখা শুরু করলাম। যদিও তখন পর্যন্ত আমার শ্বেতাঙ্গদের কাছে থেকে সুবিধা আদায়ের মানসিকতা ছিল এবং এর জন্য তাদের কাছে সময় অসময়ে মাথা নত করতে হয় তাও জানতাম। তারপর একজন সাদা পাশে একজন কালো সমান সম্মান নিয়ে দাঁড়াবে এমন স্বপ্ন আমার মধ্যে দ্রুত বড় হতে লাগলো। আসলে কবি এম খাউইর বক্তব্যে আমি সম্ভবত প্রথমবারের মতো নিজেকে একজন গর্বিত ঝোসা এবং জাতীয়তাবাদী আফ্রিকান হিসেবে আবিষ্কার করি।